আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৬৮.৪৫%। চট্টগ্রামে শিশু ফাহিমার দায়িত্ব নিলেন তারেক রহমান। ডুবছে জনপদ, ফের বন্যার আতঙ্কে ফেনীবাসী। ঢাকা জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনে উপদেষ্টা পরিষদের অনুমোদন। জুলাই গণহত্যার দায় স্বীকার, রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন। চীন সর্বদা বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু, চীনের পররাষ্ট্রমন্ত্রী। ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ, নোয়াখালী মুসাপুর রেগুলেটর নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা। আইসিসিতে শেখ হাসিনার বিচার চাইল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্বে তাহমিদা, আইনশৃঙ্খলায় সানাউল্লাহ। সাবেক মন্ত্রী শাহজাহান খানের মেয়ের সম্পদের বিবরণী চেয়ে দুদকের নোটিশ। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা। সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যান হতে পারে মার্কিন দূতাবাস। এবং ডিমের দাম বাড়ায় ট্রাম্প প্রশাসনের মামলা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬৮.৪৫%। গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে 15.43%। বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির। পরিসংখ্যান অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পাশ করেছেন 13,03,426 শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছেন 1,39,032 জন। মোট পাশের হার ৬৮.৪৫%। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমার পিতার হাতে চিকিৎসা সহায়তা করা হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু ফাহিমার পিতার হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অসহায় এই পরিবারের সার্বিক খোঁজ খবর নেন তিনি। পরে তার পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যয় বহনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙনের কারণে একের পর এক প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বছর না পেরোতেই ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে ফের বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 21টি স্থান ভেঙে প্রবল বেগে পানি প্রবেশ করে ঢুকেছে জনপদে। এতে বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি তলিয়ে পানি বন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। ছাগলনাইয়া, ফেনী সদর উপজেলায় বন্যার পানি বাড়তে শুরু করেছে। ফুলগাজী উপজেলায় বন্যা পরিস্থিতিতে তেমন কোনো পরিবর্তন হয়নি। এদিকে পরশুরামের পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি দৃশ্যমান হতে শুরু করেছে। উপজেলার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মুহুরী নদীর 10টি, কহুয়া নদীর 6টি ও সিলোনিয়া নদীর 5টি অংশে ভাঙনে অন্তত 55টি গ্রাম প্লাবিত হয়েছে। ফেনী বিদ্যুৎ বিতরণ বিভাগ ও পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, প্লাবিত এলাকার অনেক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক মিটার ও সাবস্টেশন ডুবে যাওয়ায় নিরাপত্তার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের মিশন স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে তিনি বলেছেন, আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। জুলাই গণহত্যা চলাকালীন পুলিশ প্রধানের দায়িত্ব পালন করা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, এই মামলায় আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বক্তব্য দেন তিনি। এর আগে জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী
শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎকালে ওয়াং ই জানিয়েছেন, চীন সর্বদা বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু, প্রতিবেশী ও অংশীদার হতে ইচ্ছুক। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং বৃহস্পতিবার আরও বলেন, চীন বাংলাদেশের সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন এবং তাদের জাতীয় অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ অন্বেষণকে সমর্থন করে। ওয়াং উল্লেখ করেন, এবছর চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী, যা অতীত ও ভবিষ্যতের সংযোগ স্থাপনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অতিবৃষ্টির কারণে সম্প্রতি ফেনী ও নোয়াখালী জেলায় সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা বন্যা ও তদপরবর্তী গৃহীত ব্যবস্থা নিয়ে তাদের মতামত ও করণীয় তুলে ধরেন। 10 জুন বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এতে সভাপতিত্ব করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বৈঠকের বিষয় জানানো হয়। বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে মুসাপুর রেগুলেটর ও বামনি ক্লোজারের নকশা চূড়ান্তকরণ, ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তকরণ এবং নোয়াখালীর খাল ও ড্রেনেজ অবমুক্ত করার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই 2 জেলার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, তীর প্রতিরক্ষা ও পানি নিয়ন্ত্রণ অবকাঠামো মেরামতের কাজ চলমান রয়েছে বলেও উপদেষ্টা মণ্ডলীকে অবহিত করা হয়েছে। গত বছরের 1 জুলাই থেকে 15 আগস্ট বাংলাদেশে যা ঘটেছে, সেই প্রতিটি ঘটনার বিচার রোম সনদের 14 অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর বিষয়টি বিবেচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। মূলত বুধবার বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে বলা হয়েছে, আন্দোলন দমনে তিনি সরাসরি মারণাস্ত্র নিয়ে গুলির নির্দেশ দিয়েছিলেন। এ তথ্যের ভিত্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আবারও কর্তৃপক্ষের প্রতি সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে বলেও জানিয়েছেন তিনি। পরদিনই নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরিচালনায় কর্মবণ্টন করে 5টি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগের বিষয়টি দেখভাল করবেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার ইসি উপসচিব মোহাম্মদ শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে। সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের মেয়ে ঐশী খানের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার বিকেলে মাদারীপুরের নতুন শহর এলাকার শাহজাহান খানের নিজ বাসভবনের দরজায় নোটিশ টানিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্নীতির মাধ্যমে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের মেয়ে ঐশী খান বিপুল সম্পত্তির মালিক হন, এমন একটি অভিযোগ প্রধান কার্যালয়ে জমা পড়ে। কাগজটি যাচাই বাছাই শেষে ঐশী খানকে হাজির হয়ে সম্পদের বিবরণ তুলে ধরে ব্যাখ্যা দিতে বলা হয়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রধান কার্যালয়ে হাজির হননি শাহজাহান খানের কন্যা ঐশী খান। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গড় পাশের হার 68.45%। উত্তীর্ণ সব শিক্ষার্থীকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রাণোচ্ছ্বাসিত শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছে। FM অথবা যে ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থী ও এক্সচেঞ্জ কর্মসূচির অংশগ্রহণকারীদের প্রতি বার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার দূতাবাসের ফেসবুক পেজে ভিসা সংক্রান্ত একটি তথ্য শেয়ার করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, ভিসা আবেদনকারীদের DS-160 ভিসা আবেদন ফর্মে গত 5 বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক।
আবেদনকারীরা তাদের আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক ও তথ্য বলে স্বীকার করে তবেই তা স্বাক্ষর করেন ও জমা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে। ডিমের দাম বাড়ায় ক্যালিফোর্নিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে এই মামলা করা হয়। মামলাতে বলা হয়, অনর্থক আমলাতান্ত্রিকতার জন্য ডিমের দাম বেড়েছে এবং এর জন্য ক্যালিফোর্নিয়া রাজ্য দায়ী। বার্ড ফ্লুর কারণে ডিমের দামও বাড়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বারবার এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম, অ্যাটর্নি জেনারেল রব বন্টার সহ একাধিক কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে এই মামলায়। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।